হাই মাই গুড লার্নার্স, সবার আগে সবাই একটা ভিডিওতে লাইক করে দাও, কারণ এত ভোরবেলায় উঠে ভিডিওটা বানাচ্ছি, প্লাস পরের দিন পরীক্ষা। তাও আমি আজকে বানাচ্ছি, আমি জানি আমার বেশি ভিউ তো হবে না, তাও বানাচ্ছি শুধুমাত্র কয়েকজনের রিকোয়েস্টে। সো সবাই ভিডিওটাতে আগে লাইক করে দাও, দেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবে, ঠিক আছে? চলো স্টার্ট করছি। কাস্টম ডিউটিস আমাদের 8th চ্যাপ্টার, যেটা কিনা ইজি চ্যাপ্টার, প্লাস এখান থেকে কিন্তু 12.5 মার্কস একসাথে আসবে, ঠিক আছে? কোয়েশ্চেনটা তোমরা অ্যাটেন্ড করলে পুরো পেতে পারো। চলো স্টার্ট করছি। যেহেতু কালকে এক্সাম, এই চ্যাপ্টারটা আমরা ঠিক ততটুকুই পড়বো আর সেইভাবেই পড়বো যেটা এক্সামের জন্য হেল্পফুল হবে। তো আমি এটা এক্সাম পারপোজ করাচ্ছি ক্লাসটা। আচ্ছা, এখানে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি কাস্টম অ্যাক্ট 1962 এর, যেটা 2 মার্কসের আসলেও আসতে পারে। সেক্ষেত্রে বলেছে আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিসটাকে চালু করার জন্য, মানে কন্ট্রোল করার জন্য, রেগুলেট করার জন্য, ঠিক আছে, ইম্পোর্ট এক্সপোর্ট অ্যাক্টিভিটিসটাকে রেগুলেট করার জন্য কাস্টমস অ্যাক্ট 1962 ভারতে আনা হয়, ঠিক আছে? আগে সি, ল্যান্ড, এয়ার এগুলো সব কাস্টমস ল আলাদা আলাদা ছিল। কাস্টমস অ্যাক্ট সবকটাকে তিনটেকে একত্রিত করে হয়, ঠিক আছে? আর এর কাজ কি, এর মেন অবজেক্টিভ হলো কাস্টম ডিউটিস কালেক্ট করা আর ইল্লিগাল ইম্পোর্ট এক্সপোর্ট গুলোকে আটকানো, প্রিভেন্ট করা। ওকে, আচ্ছা, পুরো ইন্ডিয়াতে এই কাস্টমস অ্যাক্ট 1962 আরোপ হয়, কিন্তু সিকিমে 1 অক্টোবর 1979 থেকে স্টার্ট হয়। বাকি কাস্টমস অ্যাক্ট যবে থেকে স্টার্ট হয়েছে 1962 থেকে, তবে থেকে পুরো ইন্ডিয়াতেই এটা লাগু আছে, ঠিক আছে? চলো, এরপর হচ্ছে কাস্টম ট্যারিফ অ্যাক্ট 1975, এটাও 2 নম্বরের আসতে পারে। এখানে ইন্ডিয়ান ট্যারিফ অ্যাক্ট 1934 ছিল, যেটা কিনা পুরনো আগে ছিল, সেটাকেই রিপ্লেস করে দেয় মডার্ন ট্রেডে, আর হয়ে যায় কাস্টমস ট্যারিফ অ্যাক্ট 1975, যেটা কিনা এফেক্টিভ হয় না 1976 থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা প্রথমে সিসিসিএন অর্থাৎ ব্রাজিল ট্রেড নমিক্লেচার ক্লেচার অনুযায়ী স্টার্ট হয়েছিল, মানে ওই অনুযায়ী চলবে, ওই পদ্ধতিটা অবলম্বন করে আর কি। তারপরে 1986 এ এটা এইচএসএন বেসড শিডিউল হয়ে আর কি চলে এই কাস্টমস ট্যারিফ একটা। এর বেনিফিট কি, এখানে প্রোডাক্টটাকে ভালোভাবে ক্লাসিফাই করা যায়, মানে একটা কোনো প্রোডাক্ট, ভাবো চাল, চালটাকে আমরা সবাই এখানে বলি চাল, বিদেশে সবাই চাল বোঝে না, সবাই বোঝে রাইস। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের একটা কোড থাকবে, যেটা পুরো ইন্টারন্যাশনাল সব জায়গায়, ভারতের বাইরে পুরো পৃথিবীতে একটাই কোড, সেটা বললে সবাই বুঝে যাবে। কোড ল্যাঙ্গুয়েজ হয় না, ওরকম কোড ক্লাসিফিকেশন, সেখানে গুডস এর কোড ক্লাসিফিকেশন করা হয়, ঠিক আছে? একটা কমন কোডিং। আর এর ফলে কি হয়, ডিসপুট কমানো যায়, ঠিক আছে? ক্লাসিফিকেশন করতে যে ডিসপুটস হয় ওইগুলো কমানো যায়, রিডিউস করা যায়, ঠিক আছে? এছাড়াও কম্পিউটারাইজেশন ইজি হয়, মানে কম্পিউটারেই সবকিছু বলে দিচ্ছে কাস্টমস, যে এই এই প্রোডাক্ট, এই প্রোডাক্টটা বেসিক্যালি কোড দিয়ে, তো দেন হয়ে যাচ্ছে কাজ। এই হচ্ছে কাস্টম ট্যারিফ অ্যাক্টের সুবিধা, আর এই হচ্ছে কাস্টম ট্যারিফ অ্যাক্ট। চলো, ম্যানুফ্যাকচার ডেফিনেশন অ্যাজ পার সেকশন 2 সাবসেকশন 1। দেখো এক্ষেত্রে কি হয়েছে, ম্যানুফ্যাকচারার শুধু সে নয় যে প্রোডাক্ট বানাবে, ম্যানুফ্যাকচারের মধ্যে এই প্রসেস গুলোও পড়ে, লেবেলিং, পলিসিং, প্যাকেজিং, এই প্রসেস গুলো ম্যানুফ্যাকচারের মধ্যে পড়ে, ঠিক আছে? সো এগুলো হচ্ছে ইনসিডেন্টাল অর অ্যাক্সিলারি প্রসেস। তো যাই হোক, এই প্রোডাক্টটার জন্য যে এই প্রসেস গুলো, এগুলোও যারা করে তাদেরকেও ম্যানুফ্যাকচারার হিসেবে ধরা যায়। এছাড়া যেমন এখানে এক্সাম্পল দিয়েছে যে টি, টি ব্লেন্ডিং, তারপরে অয়েল রিফাইনিং, এইগুলো হচ্ছে, এগুলোও কিন্তু ম্যানুফ্যাকচারার, ঠিক আছে? ম্যানুফ্যাকচারার কিভাবে হয়, ম্যানুফ্যাকচারের মধ্যে কারা কারা ইনক্লুড থাকে, সেন্ট্রাল এক্সাইজ ট্যারিফ অ্যাক্ট 1985 অনুযায়ী ম্যানুফ্যাকচারার অ্যামাউন্টিং হয়। আর ম্যানুফ্যাকচারের মধ্যে তোমার ইনক্লুড থাকে হচ্ছে পার্সন, যে কিনা লেবার হায়ার করবে সেও ম্যানুফ্যাকচারার, ম্যানুফ্যাকচারার যে কিনা নিজের জন্য জিনিস বানাবে ব্যবসা করার জন্য সেও ম্যানুফ্যাকচারার, আবার ম্যানুফ্যাকচারার সে যে, যাকে কিনা গভর্নমেন্ট বলে দেবে এই তুমি ম্যানুফ্যাকচারার, মানে অফিসিয়াল গ্যাজেটে যাকে কিনা ম্যানুফ্যাকচারার হিসেবে দাগিয়ে দেওয়া হবে, ডিক্লেয়ার করে দেওয়া হবে, সেও ম্যানুফ্যাকচারার। তো এই তিন ভাবে ম্যানুফ্যাকচারার আমরা ডিফাইন করতে পারি। ওকে,
কাস্টম ডিউটিস এরও আবার বিভিন্ন টাইপস আছে, ঠিক আছে, অনেকগুলো টাইপের কাস্টম ডিউটি হয়, যেখানে এখানে নটা টাইপ লেখা আছে, ঠিক আছে। বাট দেখো এগুলো এক্সামে আসা পসিবল না, আর আসলে কেউ লিখতে পারবে না, তো এক্সামিনার সেই হিসেবে কোশ্চেন সেট করবে। সেই ক্ষেত্রে তোমরা জাস্ট প্রোটেক্টিভ ডিউটি, সেফগার্ড ডিউটি আর অ্যান্টি ডাম্পিং ডিউটি এটা একটু রিড করে যাবে, ঠিক আছে। বাকিগুলো সব রিড করে যাবে, বাট এগুলো একটু কেয়ারফুলি রিড করে যাবে, ঠিক আছে। যেমন এখানে বলেছে অ্যান্টি ডাম্পিং ডিউটি হচ্ছে ডাম্প অর্থাৎ চিপ ইম্পোর্টস যেগুলো কিনা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে হার্ম করছে সেইগুলোকে স্টপ করা, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রোটেক্টিভ ডিউটি, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিকে চিপ ইম্পোর্টের থেকে প্রোটেক্ট করা। আর সেফগার্ড ডিউটি, টেম্পোরারি ডিউটি ফর সাডেন ইম্পোর্টস। এটা মনে হয় না অতটা ইম্পর্টেন্ট হবে। তো অ্যান্টি ডাম্পিং ডিউটিটা একটু ভালো করে দেখে নিই, ওকে। আমি মুভ করছি কারণ এটা অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এবারে দেখো এখানে বলেছে ট্যারিফ অ্যাক্ট, কাস্টমস ট্যারিফ অ্যাক্ট 1975 অনুযায়ী যেই জিনিসগুলোর উপর বা যেই প্রোডাক্টগুলোর উপর এক্সামিশন দেওয়া আছে অলরেডি বাই ল এক্সামিশন দেওয়া আছে, সেগুলোকে শুধু ট্যাক্স দিতে হবে না, বাকি সমস্ত ইম্পোর্টেড এক্সপোর্টেড গুডস এর উপর ট্যাক্স দিতে হবে। আমি যদিও বলেছিলাম এক্সপোর্টেড গুডস ইজ ফ্রি ফ্রম জিএসটি বাট নট কাস্টমস ডিউটি, রাইট। সো এটা আমরা এখন কাস্টম ডিউটি পড়াচ্ছি, তাই জন্য তোমরা গুলিয়ে যেও না যেন। as a government goods সেম রুল অ্যাপ্লাই হয় ফর নর্মাল গুডস, আর যেগুলো এক্সাম্পশন সেগুলো এক্সাম্পশন। প্রিফার্ড গুডসটা ভালো করে শোনো, বাবা তুমি বিদেশ থেকে অনেকগুলো জিনিস কিনেছো, এবার জিনিসগুলো অনলাইনে অর্ডার করেছো, জিনিসগুলো তোমার কাছে এয়ারপোর্টে এসছে, এবার তুমি ওটাকে রিসিভ করতে গেছো, বাট সেটা ক্লিয়ারেন্স হওয়ার আগেই চুরি হয়ে গেছে তোমার প্রোডাক্টটা, তোমার কাছে একদম ডট মোমেন্টে পৌঁছানোর আগে ওই এয়ারপোর্ট থেকেই চুরি হয়ে গেছে। তাহলে কি তুমি সেটার উপর ট্যাক্স দেবে? নো। সেটার উপর যতক্ষণ না ক্লিয়ারেন্স হয়, বিফোর ক্লিয়ারেন্স যদি চুরি হয়ে যায়, তাহলে ইম্পোর্টার ইজ নট লায়াবল টু পে ট্যাক্স, ঠিক আছে। যে ইম্পোর্ট করছে আর যেই জিনিসগুলো কিনছে সে কিন্তু ট্যাক্স পে করবে না, কারণ সে জিনিসটাই পেল না, ট্যাক্স কেন পে করবে? তো এই হচ্ছে মেন মুদ্রা, ঠিক আছে। unless the goods are restored to the importer, রিস্টোর যতক্ষণ না হবে, আবার যদি খুঁজে পেয়ে গেল এই চুরি হওয়া জিনিসগুলো আবার পেয়ে যাবে, তখন ট্যাক্স দিয়ে দেবে, ঠিক আছে। ওকে, নেক্সট। দেখো ভ্যালুয়েশন অফ গুডস, পারপাস অফ অ্যাসেসমেন্ট। তো এখানে বলেছে কাস্টম ভ্যালুটা কি, কাস্টম ভ্যালু হলো নর্মাল ইন্টারন্যাশনাল সেলিং প্রাইস, এটাই হচ্ছে কাস্টম ভ্যালু। যখন কিনা প্রাইসটা at the time of import আর ইম্পোর্ট এক্সপোর্টের সময় যে প্রাইসটা থাকবে, নর্মাল ইন্টারন্যাশনাল প্রাইস, সেলিং প্রাইস, সেইটাই হচ্ছে কাস্টম ভ্যালু। এটা বায়ার আর সেলারের কন্ডিশন, এটার উপর ডিপেন্ড করবে না, neither should have interest in each other's business or price should be only the consideration। বায়ার সেলারের কে কার কি ইন্টারেস্ট সেটার উপর না, প্রাইস যা থাকবে সেটার উপর কাস্টমস ডিউটি নেওয়া হয়, ঠিক আছে। মানে যেরকম প্রাইস আমি বলেছিলাম না, যেরকম দাম সেরকম ট্যাক্স, এই ব্যাপারটা ঠিক একটু সেরকম, ঠিক আছে। জেনারেল প্র্যাকটিস এক্সেপশন, যেখানে কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট যদি নোটিফাই করে যে আমাদের এক্সট্রা ডিউটি দিতে হবে এই প্রোডাক্টের জন্য, বেসিক্যালি এই প্রোডাক্টের জন্য, একটা স্পেসিফিক প্রোডাক্ট ভাবো, তার জন্য যদি এক্সট্রা ডিউটি গভর্নমেন্ট চায়, তাহলেই দিতে হবে, ঠিক আছে। এছাড়া আলাদা করে কোনো কাস্টম ডিউটি দিতে হয় না, কারণ যেটা সেলিং প্রাইস হয় সেটার উপর অলরেডি কাস্টম ডিউটি না ইনক্লুডেড থাকে, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ারেন্স অফ ইম্পোর্টেড গুডস, দেখো এখানে আমি শর্ট করে দিয়েছি, বাট এখানে জাস্ট কনসেপ্টটা বুঝে নাও, এটা ছাড়া কিন্তু বই থেকে একটু ব্রড করে ভালো করে পড়ে নিও, বিকজ এটা আসতে পারে, ঠিক আছে। কাস্টাডি অ্যান্ড রেস্ট্রিকশন, দেখো যখন কোনো গুডস আসে, ইম্পোর্ট করলাম আমি বিদেশ থেকে কোনো গুডস, এবার কোনো গুডস আসলো, সেটা ততক্ষণ পর্যন্ত তোমাকে দেওয়া হবে না যতক্ষণ না তুমি ওটাকে রিটেন অ্যাপ্লিকেশন বা কোনো রিটেন নোট যা কিছু কোনো প্রুফ দেখিয়ে নিতে পারবে, ততক্ষণ ওটা কাস্টাডিতে থাকে, ঠিক আছে। হোম কনজাম্পশন, ওয়্যার হাউসিং, ট্রান্সশিপমেন্ট এগুলো যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ গুডসটা ক্লিয়ার হয় না, ততক্ষণ কাস্টাডিতেই থেকে যায়, ঠিক আছে। এবার ওই কাস্টাডিতে থাকার সময় যদি গুডসটা, এবার যে কাস্টাডিয়ান থাকবে সে রেকর্ডস রাখবে, সে সবকিছু প্রপার অফিসার থাকবে, ঠিক আছে, সবকিছু প্রপার রাখবে, রিটেন পারমিশন ছাড়া সে গুডস রিমুভ করতে পারবে না, গুডস তোমাকে দিতে পারবে না, যদি রিটার্ন পারমিশন পায় তাহলেই তোমাকে গুডস দেবে, ততক্ষণ অবধি তারই দায়িত্বে থাকবে কাস্টাডিয়ান, যে যার কাছে কাস্টাডি আছে এখন গুডস এর, ঠিক আছে। এই থাকাকালীন যদি চুরি হয়ে যায়, তখন
কাস্টোডিয়ান যে কিনা অফিসার, তাকেই এই তোমার ট্যাক্সটা পে করতে হবে, ঠিক আছে, সেই লায়াবল টু পে ডিউটি, ঠিক আছে। দেখো, ইফ স্টোলেন while in custody the person is liable to pay duty, ওকে। চলো, ক্লিয়ারেন্স অফ ইম্পোর্টেড গুডস এর এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট বলা যেতে পারে। ইম্পোর্টেড গুডস এর যে ক্লিয়ারেন্স করার যে প্রসেস আছে, তো সেকেন্ড পয়েন্টও বলা যেতে পারে যে বিল অফ এন্ট্রি। এখানে কিনা ইম্পোর্টারদের বিল অফ এন্ট্রি সাবমিট করতে হয়, ঠিক আছে, লাইক রিসিপ্ট কোনো বা ইনভয়েস, এগুলো সাবমিট করতে হয় বিফোর কালেক্টিং দ্য গুডস, ঠিক আছে। তারপরে যে অফিসার থাকবে সেই যখন গুডস এর মানে বিলের টাইপও চেঞ্জ করতে পারে, মানে বলতে পারে যে আমার এই বিলটা লাগবে না, আমার এই বিলটা লাগবে। ফ্রড না হলে এরকম বলতেই পারে। সো মানে তিনি যদি কোনো আশঙ্কা করেন আর কি, সেক্ষেত্রেও তোমাকে সমস্ত কিছু ডকুমেন্ট দেখিয়ে এই বিল অফ এন্ট্রি করিয়েই তারপরেই তোমার গুডসটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। এবার লাস্ট প্রসেস হলো ক্লিয়ার করে দেওয়া, তাই না? তো যখন তুমি তোমার বিল ঠিকঠাক করে দেখিয়ে দিচ্ছ, তখন আর যদি ওই গুডসটা প্রোহাইবিটেড না হয়, মানে ইন্ডিয়াতে ওটা ব্যান্ড এরকম যদি না হয়, তাহলে সেই গুডসটা তুমি তোমার হাতে পেয়ে যাবে ওই প্রুফ দেওয়ার পরেই, ঠিক আছে। এবার প্রুফ দেওয়ার পরে 5 দিনের মধ্যে এবার তোমাকে সেটা ডেলিভারও করে দেওয়া হবে, হতে পারে। কিন্তু 5 দিনের মধ্যে তোমাকে আবার ট্যাক্স দিয়ে দিতে হবে, ঠিক আছে। তুমি যদি ট্যাক্স 5 দিনের মধ্যে না দাও, তাহলে মানে এক্সেপ্ট হলিডে, এক্সক্লুডিং হলিডে, যদি ট্যাক্স না দিতে পারো, সেক্ষেত্রে তোমাকে আবার ওই ট্যাক্সের ওপর আবার ইন্টারেস্ট পে করতে হবে, ঠিক আছে। আর এই সেন্ট্রাল গভর্নমেন্ট নোটিফিকেশন দেবে তোমার রেট অফ ইন্টারেস্টটা কত হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা অফিসিয়াল গ্যাজেটে বলে দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাকে দিতে হবে, ঠিক আছে, ট্যাক্স। তো তাহলে এই হচ্ছে তোমার, এবারে তুমি ইম্পোর্ট করা গুডসটা নিজের হাতে পেয়ে গেলে, আর গুডসটা ওখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এবারে যেরকম আমরা বললাম ক্লিয়ারেন্স অফ ইম্পোর্ট গুডস, এখানে ক্লিয়ারেন্স অফ এক্সপোর্ট গুডসও পড়বো। আগের বারে যেহেতু ক্লিয়ারেন্স অফ ইম্পোর্ট গুডস এসেছিল, এবারে এক্সপোর্ট গুডসও আসতে পারে, আবার ওটা রিপিট করতেও পারে, ঠিক আছে। সেক্ষেত্রে এক্সপোর্টেশনের ক্ষেত্রে কি হয়, ওখানে যেরকম বিল অফ ইম্পোর্ট পেস্ট করতে হয় বা ইনভয়েস, এখানে সেরকম বিল অফ এক্সপোর্ট বা শিপিং বিল পেশ করতে হয়, ঠিক আছে। এরপর সেটা ক্লিয়ারেন্স এর জন্য অফিসার যদি ওই গুডসটা আর কি প্রোহাইবিটেড না থাকে, ঠিক আছে, খারাপ গুডস বা ওরকম কিছু না থাকে যে ওটা ব্যান্ড ওই দেশে যেখানে যাচ্ছে, যদি এরকম কিছু না থাকে আর প্রপার বিল পেয়ে যায় অফিসার, তাহলে সেটা এক্সপোর্ট করে দেয়, ঠিক আছে, মানে ছেড়ে দেয়, ঠিক আছে, ক্লিয়ারেন্স হয়ে যায়, ওকে। আচ্ছা, ট্রানজিট অফ গুডস উইদাউট পেমেন্ট অফ ডিউটি, যে বলেছে এখানে যে ইন্ডিয়াতে ট্রানজিট করার সময় এক দেশ থেকে অন্য দেশে যখন গুডস যায় এক্সপোর্টের ক্ষেত্রে, সেখানে বলেছে ডিউটি দিতে হবে না, ঠিক আছে, উইদাউট পেমেন্ট অফ ডিউটি হয়ে যাবে, ওকে। চলো নেক্সট। এবারে বলেছে ড্রব্যাক। ড্রব্যাকটা কি, ভাবো তুমি কোনো গুডস ইম্পোর্ট করেছো, সেটাকে আবার যদি এক্সপোর্ট করো, সেই ক্ষেত্রে তোমার ড্রব্যাক পাওয়া যাবে। মানে তুমি কোনো ফেব্রিক, একটা নরম একটা কাপড়, সেই রকম একটা ফেব্রিক তুমি কিনলে, বিদেশ থেকে কিনলে, এই দেশে পাওয়া যাচ্ছে না, দেন তুমি ওই ফেব্রিকটা দিয়ে সুন্দর সুন্দর ড্রেস বানালে, দেন ওটা আবার বিদেশে বিক্রি করার জন্য এক্সপোর্ট করছো, কারণ বিদেশে বেশি মুনাফা পাবে। তো সেই ক্ষেত্রে ওই একই প্রোডাক্ট যখন ইম্পোর্ট করার পর আবার এক্সপোর্ট করছো, সেই ক্ষেত্রে তুমি কিছু ড্রব্যাক পাবে, ঠিক আছে। এই ড্রব্যাক কিভাবে পাবে, সেক্ষেত্রে দেখা হবে, আইডেন্টিফাই করা হবে যে যেই প্রোডাক্টটা, ওটা সেম প্রোডাক্ট কিনা, সেম গুডস কিনা, ঠিক আছে। আচ্ছা, উইদিন 2 ইয়ার্স এর মধ্যে করতে হবে, তা না হলে হবে না। আচ্ছা, আর কি হবে, এন্টার্ড ফর এক্সপোর্ট অ্যান্ড পারমিটেড ক্লিয়ারেন্স, যে ইয়েটা সেটা তোমার থাকতে হবে। আচ্ছা, আর কি হতে হবে, আইডেন্টিফাই টু দ্য স্যাটিসফ্যাকশন অফ দ্য অ্যাসিস্ট্যান্ট, ওকে, ঠিক আছে, ওনার দ্বারা আইডেন্টিফাই হবে, ওকে। 98% ক্ষেত্রে তোমার ড্রব্যাক পাওয়াই যায়, ঠিক আছে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে এটা 2 বছরের মধ্যে হতে হবে। 2 বছর পর একটা জিনিস তুমি কিনলে, ইম্পোর্ট করলে ওই ফেব্রিকটা, তারপরে 3 4 5 বছর পর তুমি জামা কাপড় বানিয়ে বিক্রি করছো, সেক্ষেত্রে তুমি ড্রব্যাক পাবে না, 2 বছরের মধ্যে করলে ড্রব্যাক পাবে, ওকে।
এছাড়া ইউজড গুডস এর ক্ষেত্রে একটু কম পাওয়া যায়, মানে কোনো জিনিস তুমি ইম্পোর্ট করলে তারপর সেটাকে একটু ইউজ করে নিয়ে তারপরে আবার এক্সপোর্ট করছো, সেক্ষেত্রে কিন্তু একটু কম ড্রব্যাক পাওয়া যাবে, ঠিক আছে? আর কতটা পাওয়া যাবে, কি পরিমাণ ডেপ্রিসিয়েশন হবে, সেটা অফিসিয়াল গ্যাজেটের নোটিফিকেশন দ্বারা ঠিক করা হবে, ঠিক আছে? Rules by central government. The central government may makes rules regarding the method of identifying goods not capable of being easily identified, ইজিলি আইডেন্টিফাই করা না গেলে ড্রব্যাক পাবে না, ঠিক আছে? ম্যানার অ্যান্ড টাইম, ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেটস, ইন্সপেকশন অফ ম্যানুফ্যাকচারিং প্রেমিসেস, এইগুলো সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে আইডেন্টিফাই করা হবে যে আদৌ তুমি কতটা কি ড্রব্যাক পাচ্ছ কি পাচ্ছ না। ওকে, এবারে যেই আমি এক্সাম্পলটা দিলাম না, কাপড়ের ফেব্রিক কিনে কাপড় বানিয়ে বিক্রি করা, এটাই এখানে বলেছে, ঠিক আছে? এই পয়েন্টটাতে যে ড্রব্যাক অন ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস ইউজড ইন ম্যানুফ্যাকচার অফ এক্সপোর্ট গুডস, ওই ম্যানুফ্যাকচার করতে ইউজ হয়েছে, জামা কাপড় বানাতে ফেব্রিকটা ইউজ হচ্ছে, সেই ক্ষেত্রে ড্রব্যাক কিভাবে পাবে? আর পাবে তো নিশ্চয়ই, বাট সেক্ষেত্রে তোমাকে ডিউটি পে করতে হবে কি হবে না, এই সমস্ত ব্যাপার বলেছে, ঠিক আছে? এবার এক্ষেত্রে বিস্তারিত ভাবে কি বলেছে যে প্রথমে যখন তুমি ইম্পোর্ট করলে গুডসটা, তখন তো তোমাকে ট্যাক্স দিতে হয়েছে, তো সেক্ষেত্রে ওই ট্যাক্স দিতে হয়েছে, এবারে ওই ইম্পোর্টেড গুডসটা দিয়ে তুমি জামা কাপড় বানিয়ে নিলে, তারপরে আবার বিদেশে মানে পাচার মানে কি, এক্সপোর্ট করছো, তো সেই ক্ষেত্রে আহ, যেই ট্যাক্সটা তুমি কেনার সময় দিয়েছিলে ইম্পোর্টেড করার সময়, ওই ট্যাক্সটা তখন আবার রিমুভ হয়ে যাবে, তখন আর তোমাকে ট্যাক্স দিতে হবে না, ঠিক আছে? তো এটা কিভাবে হয়, কতটা অ্যামাউন্ট, অ্যাভারেজ রেট কিভাবে হয় রিফান্ডেবল, ডিউটি, এই দেখো বলেছে ডিউটি রিফান্ডেবল, কিভাবে যে ট্যাক্সটা আবার রিফান্ড হয়ে যাবে, ওই প্রসিডিওরটা সব কিছু থাকে হচ্ছে এই সেকশন 891। ওকে, তো এখানে পয়েন্ট দিয়েছি, সরি এটা ব্র্যাকেটে হবে এগুলো। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, যে এক্সাম্পলটা আমি বললাম। আর এটাও বলে দেওয়া থাকবে যে কোন কোন কেসে ড্রব্যাক অ্যালাউ হবে না, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো গুডস যেটা তুমি এক্সপোর্ট করছো সেটা হয়তো যে দেশে এক্সপোর্ট করছো সেখানে প্রোহিবিটেড, সেক্ষেত্রে তুমি কোনো ড্রব্যাক পাবে না, কিছু পাবে না। আর ড্রব্যাক তখনই পাবে যখন এই সমস্ত কিছু আইডেন্টিফাই করে নেওয়া হবে। ওকে, এবারে কিছু কিছু ক্ষেত্রে একদমই ড্রব্যাক প্রোহাইবিশন, মানে কিছু কিছু ক্ষেত্রে একদম পাবে না, কেন? কখনো কখনো মার্কেট প্রাইস ড্রব্যাক অ্যামাউন্ট যত তার থেকে কম, তো সেক্ষেত্রে কতই বা কি ড্রব্যাক পাবে, তো কিছু পাবে না ড্রব্যাক, ঠিক আছে? ড্রব্যাক যদি 50 টাকার কম হয় সেক্ষেত্রেও ড্রব্যাক পাবে না, ঠিক আছে? আর তাছাড়া স্মাগলার মানে স্মাগলিং প্রোডাক্ট যেগুলো, সেগুলো প্রোহাইবিটেড যেহেতু, রেস্ট্রিক্টেড যেহেতু, সেই ক্ষেত্রেও ড্রব্যাক পাবে না কোনো। ব্যাস, এটুকুই বলেছে, এই সেকশনে প্রোহাইবিশন গুলো বলেছে, ঠিক আছে? আর এর অবজেক্টিভ কি? দ্য মেইন এম অফ ড্রব্যাক প্রফেশন ইজ টু প্রমোট এক্সপোর্ট, যাতে আমাদের দেশ থেকে অনেক এক্সপোর্ট হয়, আর সেক্ষেত্রে আমাদের দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, ফেয়ার রিফান্ড অফ ইম্পোর্ট ডিউটিস, ফেয়ার রিফান্ড যাতে পাওয়া যায়, এটা ওই ড্রব্যাকটা দেখে, আর মিস ইউজ স্মাগলিং অফ গুডস এগুলো যেন প্রিভেন্ট হয়, ঠিক আছে? ড্রব্যাক মেনলি কি, রিফান্ড পাওয়া যাচ্ছে, শুধু এটাই কি? আর কেন পাওয়া যাবে না রিফান্ড, মিসইউজ প্রিভেন্ট, এইগুলোও ড্রব্যাকের মধ্যে পড়বে তাহলে, ঠিক আছে? ব্যাস এই ছিল ড্রব্যাক, এখানে ছোট্ট একটু সামারি লিখে দিয়েছি যে 98% ক্ষেত্রে ড্রব্যাক পাওয়া যায়, ডিউটিটা রিপে হয়, ঠিক আছে, রিফান্ড পাওয়া যায়, আর কোন কোন ক্ষেত্রে কেন কিভাবে পাওয়া যায় না, এগুলো জাস্ট একটু সামারিতে বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিও দেখার জন্য। আশা করছি কাস্টম অ্যাক্ট একদম ক্লিয়ার হয়ে গেছে, 8 চ্যাপ্টার একদম ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট। এইবারে ওখান থেকে কি কি পড়বে আমার সাজেশনে সেগুলো দেওয়াই আছে, ওখান থেকে একটু এই জিনিসগুলো ভালো করে পড়ে নিও। ক্লিয়ারেন্স অফ ইম্পোর্টেড অ্যান্ড এক্সপোর্ট দুটোই ভালো করে পড়ে নিও, আর যা যা বলা আছে সাজেশনে ভালো করে পড়ে নিও, সবাই এক্সাম ভালো করে দিও।